চিন্তা কিসের? এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে। নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের অনুষ্ঠান ডক্টর প্লাস। দেখুন, সময়ের সাথে পাল্লা দিয়ে আমরা সবাই আধুনিক হয়েছি। আধুনিকতা এসেছে সব রকম ব্যবস্থায়, ঠিক সেভাবেই চিকিৎসা ব্যবস্থাতেও রয়েছে আধুনিকতা। নানা রকম যদি বলি রোগের ক্ষেত্রে, সেক্ষেত্রেও আধুনিকতা এসেছে। কেন বলছি? তার কারণ সময়ের সাথে আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে যতখানি এগিয়েছি, আমরা নতুন নতুন নানা রকম রোগ ব্যাধির নাম কিন্তু শুনতে পেয়েছি বা এখনও পাচ্ছি, যা আজ থেকে কিছু বছর আগে মানুষ হয়তো শোনেনি। তেমন সব রোগ ব্যাধি দেখা দিচ্ছে। আর এই সমস্ত রোগ ব্যাধির জন্য নানা রকম ডায়াগনোসিস চলছে। প্রপার একটা ডায়াগনোসিস যখন হয়, তার মাধ্যমে মানুষ বুঝতে পারেন যে রোগটা কী। তার জন্য নানা রকম ইনস্ট্রুমেন্ট চলে এসেছে। আর তেমনই সব অত্যাধুনিক ইনস্ট্রুমেন্টের সাথে রয়েছে ডক্টর প্লাস, এবং এখানে নানা রকম অভিজ্ঞ চিকিৎসক মণ্ডলী রয়েছে, নানা রকম সেক্টরে আলাদা আলাদাভাবে। প্রত্যেকটা বিভাগেই রয়েছেন সব এক্সপার্ট ফিজিশিয়ানসরা। এ কারণেই আমরা বলি ডক্টর প্লাস মানেই সুস্থ এবং সুন্দর জীবনের চাবিকাঠি হলো ডক্টর প্লাস। ডক্টর প্লাসে প্রত্যেকটি দিন যখন এক একটা অনুষ্ঠান নিয়ে আমরা আসি, কোনো না কোনো বিষয়কে অবলম্বন করে আমরা এগিয়ে চলি। আজকেও একটি বিষয় আছে, বিষয়টি হলো লো ব্যাক পেইন। আর এই লো ব্যাক পেইনের সাথে পরিচিত আমি, আপনি সবাই। আজকে বিষয়টি বিশদে জানবো আমরা, কেন হয়, কাদের হয়, তার জন্য আমরা কি করতে পারি। লো ব্যাক পেইন মানে কোমরের নিচের অংশ থেকে ব্যথা। রাস্তায় বেরোলে আমরা এমন বহু মানুষকে দেখতে পাই, প্রত্যেকের বাড়িতে কম বেশি কিন্তু এই ব্যথায় জর্জরিত মানুষ রয়েছেন। তাই জানারও বিশেষ প্রয়োজন আছে। আর আজকে এ বিষয়ে যিনি জানাবেন, আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রিনাউন্ড অর্থোপেডিক, MS অর্থোপেডিক ডক্টর পিনাকি রয়। অনেক স্বাগত আপনাকে। নমস্কার। আজকের সময় দাঁড়িয়ে যদি বলি যে লো ব্যাক পেইন, এটা ভীষণ কমন একটা ব্যাপার। বেশিরভাগ মানুষের কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে। বিশেষ করে আমরা যদি বয়স্ক লোকেদের দেখি, তাদের প্রায় প্রত্যেকেই কম বেশি এই ব্যথার শিকার রয়েছে। কেন হয় এই ব্যথাগুলো? প্রথমে সেটা একটু শুনি। যে কোনো বয়সে কি হতে পারে? এটা লো ব্যাক পেনটার কারণ আছে অনেক, মানে লো ব্যাক পেন হচ্ছে একটা সিমটম। তো লো ব্যাক পেনটার কজ তো বিভিন্ন রকম হয়। ওল্ড এজে একটা কজ হয়, ইয়াং এজে অন্যরকম কজ হয়। তো এবার ইয়াং এজের যে কজগুলো, সেটা অনেকটাই ডিফারেন্ট ফ্রম ওল্ড এজ। ওল্ড এজে মোর অফ এ ডিজেনারেটিভ কজ, মানে আমার যে ডিস্ক, দুটো ভার্টিব্রার মধ্যে যে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে, সেটার ডিহাইড্রেশন যদি কমে যায় এবং নিউক্লিয়াস পালপোসাস এগুলো আস্তে আস্তে শ্রিঙ্ক করে যায়, যার জন্য আমাদের দুটো ভার্টিব্রার মধ্যে যে গ্যাপটা, সেটা আস্তে আস্তে কমে যায় এবং আমাদের একটা রেডিয়েটিং পেন বা আমরা অনুভব করি। তো সেটা হচ্ছে মোর অফ এ ডিজেনারেটিভ কজ, যেটা আমরা ওল্ড এজ পপুলেশনের মধ্যে বেশি দেখে থাকি। আর ইয়াং এজ গ্রুপের মধ্যে যেটা মোর কমন হচ্ছে প্রোল্যাপস অফ ইন্টারভার্টিব্রাল ডিস্ক, যেটা অনেক কারণেই হতে পারে। ওভারওয়েট, মানে এক্সেসিভ বডি ওয়েট হওয়ার জন্য হতে পারে স্লিপ ডিস্ক, অথবা জিমে গিয়ে যদি হেভি ওয়েট ট্রেনিং করা হয়, তার জন্য হতে পারে স্লিপ ডিস্ক, অথবা কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিস করতে গিয়েও হয়তো আমাদের স্লিপ ডিস্ক হতে পারে। তো এটাই আমাদেরকে একবার ভালো করে ইনভেস্টিগেশন করে দেখার ব্যাপার যে হোয়াট ইজ দ্য এক্স্যাক্ট কজ। আচ্ছা, দেখা যাচ্ছে কিছু কিছু মানুষের একটা দীর্ঘ সময় ধরে কোমরে ব্যথা রয়েছে, কিংবা কিছু কিছু মানুষের এমন হলো যে হঠাৎ করে একটা ব্যথা হলো। এই আলাদা করব কি করে? কেনই বা হচ্ছে? হঠাৎ করেও ব্যথা তো হয় অনেক সময় অনেকের। পার্থক্য কি দুয়ের মধ্যে?
মানে ইফ ইট ইজ এ লং স্ট্যান্ডিং মানে ক্রনিক পেন, ইট ইজ মোর চান্স অফ এ ডিজেনারেটিভ ডিজিজ, যেটা বহুদিন ধরে হয়ে আসছে। আচ্ছা, আর যদি হঠাৎ করে হয় মানে ইট ইজ প্রেসিপিটেটেড বাই এনি মানে অ্যাক্সিডেন্ট অথবা কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি, বা একটা সাডেন মানে আমি ওয়েট তুলতে গিয়ে আমার হঠাৎ করে লেগে গেল, সেটা হতে পারে ইদার ইট ক্যান বি লিস্থেসিস, মানে ভার্টিব্রা একটা ভার্টিব্রার ওপর সরে যাওয়া, বা মানে আমাদের ফ্র্যাকচার হতে পারে দুটো ভার্টিব্রার যে ফ্যাসেট জয়েন্ট ওখানে ফ্র্যাকচার হয়ে একটা ভার্টিব্রার উপরে সরে গেল, অথবা হতে পারে যে স্লিপ ডিস্ক হলো, যে ডিস্কটা সরে গিয়ে আমাদের পেছনের যে ভার্টিব্রাল কলাম আমাদের যে স্পাইনাল কর্ড তার উপরে চাপ দিচ্ছে, অথবা যে এক্সিটিং নার্ভ রুটস তার উপরে চাপ দিচ্ছে। তো এটার থেকে আমরা কিছুটা হলেও মানে বুঝতে পারি যে হয়তো মানে লিস্থেসিস বা PIVD হ্যাজ এ মোর অ্যাকিউট অনসেট। আর ডিজেনারেটিভ ডিজিজ যেগুলো মানে ওল্ড এজের পপুলেশনে বেশি হয়, বা স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, যেখানে আমাদের শিরদাঁড়ার যে স্পাইনাল কর্ডের চারপাশে যে জায়গাটা আস্তে আস্তে ছোটো হয়ে আসে, তো সেইগুলো ইজ মোর অফ এ ক্রনিক ডিজিজ। এটা আমরা অনেক লং স্ট্যান্ডিং কেসে দেখে থাকি। ডক্টর, একটা বিষয় সাধারণত ডক্টর মানে বলে থাকে প্রত্যেকে, যে সাধারণত কোনো সমস্যা দেখলে আর দেরি না করে কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কিন্তু যখন এই ব্যথা বেদনার কথা বেসিক্যালি আসে, বেশিরভাগ মানুষ এমন হন যে ঠিক আছে ব্যথাটা নিয়ে চলতে পারছেন, যতদিন চলছেন, তারপরে একটা সময় যখন দেখছেন আর উপায় নেই, মুভ করতে পারছেন না, একটা এক্সট্রিম পর্যায়ে গেল, সেই সময় গিয়ে ডক্টর দেখাতে গেলেন। কিন্তু কোন সময় বুঝবেন একজন মানুষ যে এই সময় প্রপার একজন চিকিৎসকের গাইডলাইন অবশ্যই নেওয়া উচিত? কীরকম সিচুয়েশান মানে অর্থাৎ কীরকম লক্ষণগুলো দেখলে আর দেরি করা উচিত নয়, তখন একটা প্রপার গাইডলাইন তার জন্য দরকার হয়? একদমই। এনি পেন ইন দ্য বডি ইজ এ সোর্স, মানে এটা অ্যালার্মিং সিমটম যে তোমার বডি তোমাকে সিগন্যাল দিচ্ছে যে এবার হাই টাইম ইউ শুড গেট এ কনসাল্ট ফ্রম দ্য ডক্টর অ্যান্ড গেট লুকড অ্যাট। মানে এরপরেও প্রথমে তো মানে আমি স্টেপ বাই স্টেপ বলছি, প্রথমে আগে একটা পেন হবে, সেই পেনটা হয়তো রেডিয়েট করে আমাদের লোয়ার লিমস বা মানে রেডিয়েট করতে পারে, সেটা যদি আমাদের নার্ভ রুট কম্প্রেশন বা সেগুলো থাকে সেগুলো হবে। ইভেন পরে বেশি যদি আমাদের স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়, তাহলে আমাদের কিন্তু প্যারাপ্যারাসিস বা পা অবশ হয়ে যাওয়া এবং ব্লাডার বাওয়েল ইনভলভমেন্ট যেটাকে বলে লাস্টের দিকে গিয়ে, সেরকমও কিন্তু হতে পারে। তো সেই পায়ের অবশ হয়ে যাওয়া, পায়ের শক্তি আস্তে আস্তে কমে আসা, অথবা আমার পেচ্ছাপ পায়খানা আমি ঠিকমতো কন্ট্রোলে নেই, কন্ট্রোল হারিয়ে ফেলছি বা বুঝতে পারছি না পেচ্ছাপ হয়ে যাচ্ছে বা পায়খানা হয়ে যাচ্ছে, এইগুলো যদি আমি দেখতে পাই, এগুলো কিন্তু অ্যালার্মিং সিমটমস যে আমার এবার মানে হাই টাইম দ্যাট ইউ শুড গেট কনসাল্টেড বাই এ ডক্টর। আচ্ছা, এই যেটা বলছেন যে বাওয়েলের যে সমস্যা সেটাও চলে আসছে, কারণ কি বেসিক্যালি এটা কেন হয়? মানুষ তো ভাবছেন যে একটা কোমরে ব্যথা হচ্ছে, সাধারণত একটু ব্যথা সহ্য করে নিই, অথচ দেখা যাচ্ছে দীর্ঘ সময় যদি এরকম সহ্য করছেন, সমস্যাগুলো এখানেও চলে আসছে। একদম। স্পাইনাল কর্ডের আমরা যদি ক্রস সেকশনটা দেখি, তাহলে স্পাইনাল কর্ডের একদম সেন্টারে আমাদের বাওয়েল ব্লাডারের নার্ভ ফাইবার্সগুলো যায়, এবং তার জন্য আমরা যখন আমাদের স্পাইনাল কর্ডের মানে সেন্টার অবধি একটা ডিস্ক যখন চেপে যাবে, তখনই গিয়ে একমাত্র আমার বাওয়েল ব্লাডার ইনভলভমেন্ট হবে, যেটা আমরা বলি একদম শেষের দিকে গিয়ে। তো সেই জন্যই বাওয়েল ব্লাডার যেহেতু একদম মানে কোর, মানে একদম আমাদের স্পাইনাল কর্ডের কোরে আছে, সো দে আর দ্য লাস্ট টু বি ইনভলভড। তো জেনারেলি তো সেটার জন্যই বাওয়েল ব্লাডার ইনভলভমেন্ট ইজ ভেরি অ্যালার্মিং। আর এটা মানে খুবই কশনের সাথে দেখা উচিত। লো ব্যাক পেইন মানে ফেলে রাখা একেবারে উচিত নয়, ইনস্ট্যান্ট ডক্টরের কাছে যাওয়া উচিত। আপনারা যারা ওপারে রয়েছেন, এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের জন্য বলি, প্রত্যেক বাড়িতে বর্তমান সময় দাঁড়িয়ে এই ধরনের সমস্যা রয়েছে, বিশেষ করে একটু যারা এজেড তাদের রয়েছে, আর কিছু মানুষ যারা খুব ইয়াং এজে রয়েছে অথচ এই ধরনের সমস্যা কিন্তু রয়েছে, অর্থাৎ লো ব্যাক পেইনে আপনারা ভুগছেন। নানা রকম প্রশ্ন থাকতে পারে, আর প্রশ্ন নিয়ে সরাসরি কথা বলার নম্বরে আপনারা অবশ্যই ফোন করতে পারেন। টিভি স্ক্রিনে রয়েছে সরাসরি কথা বলার নম্বর, রয়েছেন ডক্টর লাইভ। যেহেতু এটা ফোন ইন প্রোগ্রাম, আপনাদের নানা রকম সমস্যা নিয়ে বিশেষ করে
হাড় সংক্রান্ত নানা রকম সমস্যা নিয়ে আপনারা ফোন করতে পারেন, অর্থাৎ আপনাদের বোন রিলেটেড যা কিছু প্রবলেম সেটা নিয়ে ফোন করতেই পারেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন MS অর্থোপেডিক ডক্টর পিনাকি রয়। একটা প্রপার সাজেশন অবশ্যই পাবেন আপনারা, কারণ জানি সময় যেভাবে এগিয়েছে, আমাদের সমস্যাগুলো যা বেড়েছে, তাতে হাড়ের সমস্যা, ব্যথাজনিত সমস্যায় ভুগছেন বহু মানুষ। সংখ্যাটা কিন্তু অগণিত, প্রচুর সংখ্যা। তাই আর দেরি নয়, হয়তো অনুষ্ঠান দেখছেন আর ভাবছেন ফোনটা কি করব এই সমস্যা নিয়ে। না, ভাবার কোনো জায়গায় নেই। আমাদের সীমিত সময়ের জন্য এই অনুষ্ঠান, অবশ্যই ফোন করুন সরাসরি কথা বলার নম্বরে, একটা প্রপার সলিউশন পেতে অবশ্যই বলবো। আর বিশেষ করে আরও একটি কথা বলার আছে, যারা এই অনুষ্ঠান দেখছেন মনে করছেন ডক্টরের কাছে কনসালটেশন নিতে চান, দেখুন টিভি স্ক্রিনে নিচে যাচ্ছে হেল্পলাইন নম্বর, সেই নম্বরে ফোন করুন। ফোন করে জেনে নিন ডক্টর কবে কোথায় চেম্বার করছেন। আরও বলে রাখি ডক্টর প্লাসের অ্যাড্রেসটা একবার, আপনারা যারা জানেন না এখনও তাদেরকে বলি, বহু মানুষ এসেছেন ডক্টর প্লাসে এবং তারা ট্রিটমেন্ট নিয়েছেন, প্রত্যেকে স্যাটিসফাইড, প্রত্যেকে ভালো আছেন। তার কারণটা আমি প্রথমেই বলেছি, এখানে এক্সপার্ট ফিজিশিয়ানসরা রয়েছে, আর রয়েছে নানা রকম ইনস্ট্রুমেন্টাল যা কিছু ডিপার্টমেন্টাল ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা জায়গায় সব উন্নত যন্ত্রপাতি রয়েছে, যার মাধ্যমে আপনার প্রপার একটা ডিজিজের যা কিছু ইন্ডিকেশন দিচ্ছে সেই অনুযায়ী একটা ইনভেস্টিগেশন পসিবল। সুতরাং আর দেরি নয়, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটে ডক্টর প্লাস। বিরাটিতে একটাই মিনি বাস স্ট্যান্ড রয়েছে, অবশ্যই সেখানে আপনারা আসুন, যোগাযোগ করুন। আর প্রবলেম হলে হেল্পলাইন নাম্বারে অবশ্যই ফোন করুন। এখন সরাসরি কথা বলার নম্বরে ফোন করুন, আপনাদের ফোন কলসগুলো নেব অবশ্যই। তবে একটা বিষয় ডক্টর না বললে নয়, সংখ্যাটা দিন দিন অনেক বেড়েছে যেভাবে, এবং আগামী দিনেও যেভাবে বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। আজ যে সংখ্যাটা রয়েছে কাল সেই সংখ্যাটা ছাপিয়ে গেছে আরও বহুগুণ। ইয়াং জেনারেশন থেকে শুরু করে যারা আর কি ওল্ড এজে রয়েছে তাদের তো বটেই। কী করবেন এই ধরনের সমস্যা এলে? এমন কি কোনো এক্সারসাইজ আছে বা এমন কোনো প্রসিডিউর আছে যার মাধ্যমে মানুষ কিছুটা অন্তত রিলিফ পেতে পারেন? হ্যাঁ, একদমই। আমি তো বলবো যে কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজগুলো আগে করা উচিত। যে জিমে গিয়ে আমি আগে হেভি ওয়েট লিফটিং করার আগে আমার প্রথম কথা যে ওয়ার্ম আপ এক্সারসাইজগুলো সেগুলো আগে করা উচিত, এবং তারপরে আমার কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজগুলো যদি করে নিই আগে, তাহলে কিন্তু আমাদের কোর যদি টাইট থাকে এবং কোর মাসেলস যদি অ্যাক্টিভেট হয়ে যায়, তাহলে কিন্তু আমার স্পাইনের প্রবলেম পরের দিকে গিয়ে, মানে আমি হেভি ওয়েট লিফট করবো তখন কিন্তু হওয়ার চান্স অনেকটাই কমে যায়। মানে নিজেকে কিছুটা হ্যাবিচুয়েটেড করে নেওয়া বলছেন? একদম। কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ, হ্যাঁ, কোর স্ট্রেংথেনিং এক্সারসাইজ আছে কিছু যেরকম ক্রাঞ্চেস বলুন বা প্ল্যাঙ্কস বলুন, এই ধরনের এক্সারসাইজগুলো যেগুলো মানে যে কোনো জায়গায় করা যায়। তো সেই রকম এক্সারসাইজগুলো করলে কি আমাদের কোর স্ট্রেংথ কিন্তু অনেকটা ভালো বাড়ে। এটা ছাড়াও যারা অতটা ফিজিক্যালি অ্যাক্টিভ না বা ওল্ড এজ পপুলেশন, যাদের ক্ষেত্রে প্ল্যাঙ্ক বা ক্রাঞ্চ করা মানে সম্ভব না, তারা কিন্তু কোর মাসেল কিছু ফিজিওথেরাপি এবং কোর মাসেল এক্সারসাইজেস আছে, যেরকম স্ট্রেট লেগ রেজিং করা বা নি বুকে ঠেকানো, এই এক্সারসাইজগুলো বা উল্টো হয়ে ধনুকাসন করা, এইগুলো করে কিন্তু আমাদের কোর মাসেলসগুলো কিন্তু আস্তে আস্তে অনেকটাই স্ট্রেনথেন্ড হয় এবং আমাদের স্লিপ ডিস্ক এবং স্পাইন রিলেটেড প্রবলেমগুলো অনেকটাই কম থাকে। বেশ, একটা ফোন রয়েছে। হ্যালো, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি রায়গঞ্জ, উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে বলছি। বলুন। নমস্কার। বলছি সমস্যা বলছি আমার মিসেসের, একটু জোরে বলুন। আমার মিসেসের বয়স 63 বছর। আচ্ছা। হঠাৎ দেখছি কি দিকে পায়ের গোড়ালিতে ব্যথা উপশম হচ্ছে খুব। হ্যাঁ, দুদিন হলো খুবটা ব্যথা, চলতে ফিরতে কষ্ট, মানে আর শুয়ে থাকলে ব্যথাটা থাকছে না। শুয়ে থাকলে ব্যথাটা চলে যাচ্ছে? হ্যাঁ, মানে বসে থাকলে বা শুয়ে থাকলে এই জন্য যখনই দাঁড়িয়ে মুভ করছে তখনই দেখা যাচ্ছে যে একটু ব্যথাটা বাড়ছে। এটা আমার শুনে যেটা লাগছে যে প্লান্টার ফাসাইটিস হয়েছে। তো ওনার প্রথম কথা যে কিছু থাইরয়েড টেস্ট করা উচিত। থাইরয়েড টেস্ট করলে থাইরয়েডের প্রবলেম বা ডিসলিপিডিমিয়া বা
আনকন্ট্রোল ডায়াবেটিস এগুলো যদি থাকে তাদের মধ্যে প্লান্টার ফাসাইটিস হওয়ার চান্স কিন্তু বেশি। প্লান্টার ফাসাইটিস হলে প্রথমে আমাদের গোড়ালিতে ব্যথা হয় এবং এই গোড়ালির ব্যথাটা টিপিক্যালি পেশেন্ট হিস্ট্রি দেয় যে ঘুম থেকে উঠে পা ফেললে আমার গোড়ালিতে ব্যথা হচ্ছে। আস্তে আস্তে যত আমি পায়ের ম্যাসাজ করছি বা হাঁটাচলা করতে করতে আস্তে আস্তে পায়ের ফোলা ব্যথা গোড়ালির ব্যথা আস্তে আস্তে কমে যাচ্ছে। তো ইট ইজ অ্যান ইনফ্ল্যামেটারি কন্ডিশন। তো ওষুধ তো আছে, সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। সেইগুলো করা এবং উষ্ণ গরম জলের মধ্যে পা ডোবানো এবং প্লান্টার ফাসাইটিসটা কী কারণে হচ্ছে সেটা একজন ডাক্তারকে দেখিয়ে যেগুলো বললাম টেস্টগুলো করা, থাইরয়েড, লিপিড প্রোফাইল এবং মানে সুগার ফাস্টিং আর পোস্টপ্র্যান্ডিয়াল এগুলো করলে আমার মনে হয় ইট উড বি বেটার। অবশ্যই ডক্টর যা কিছু বললেন সেগুলোই করুন। আর 63 ইয়ার্স ওল্ড যখন বয়স বলছেন, দেরি করবেন না, ফেলে রাখবেন না, কারণ সময়ের সাথে সাথে কিন্তু ক্যাপাসিটি কমে আসে শরীরের ব্যথা যন্ত্রণা সহ্য করারও। সুতরাং অবশ্যই যদি মনে করছেন আপনারা যে এই ডক্টরের কাছে কনসালটেশন নিতে চান, হেল্পলাইন নাম্বারে ফোন করবেন। নোট ডাউন করে নিন হেল্পলাইন নাম্বার, যেটা টিভি স্ক্রিনে রয়েছে। কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি বর্ধমান থেকে আব্দুল রকিব বলছি, বর্ধমান। বলুন। বন্ধুরা, আমার এই গোটা পিঠটা ব্যথা করে, কোমর ব্যথা করে, আর নিচে পা পোষাটা এদিকে মনে হয় দুর্বল হচ্ছে। আচ্ছা, আর কিছু সমস্যা? না, এটাই আমার সমস্যা। হ্যাঁ, পা এদিকে ব্যথা হচ্ছে, পাটা মনে হচ্ছে দুর্বল যে মাংস বেশি গুলো। কতদিন থেকে হচ্ছে? এটা অনেক থেকেই আছে। কোনো ডাক্তারকে দেখিয়েছেন আগে? না, ডাক্তারকে দেখাই নাই। আচ্ছা, কি বলবেন? আচ্ছা, ওনার তো একটা স্পাইনে একটা পেন হচ্ছে যেটা রেডিয়েট করছে টুয়ার্ডস লোয়ার লিম্বস, এবং লোয়ার লিম্বসে মানে ওনার বলছে যে শক্তি কম পাচ্ছে। তো মানে টিপিক্যালি একটা লাম্বার স্পন্ডেলাইসিসের মতোই একটা ফিচার আছে। ওনার বয়সটা বলেন না, বয়সটা উনি মেনশন করেন। কথা শুনে মনে হলো মিডল এজড। তো যাই হোক, তো আমার মনে হয় প্রথমে একটা এক্স রে ইমিডিয়েটলি করা দরকার, যে দেখা যে আমার কোনো এক্সিস্টিং লিস্থেসিস বা আছে কি না। এগুলো লিস্থেসিসটা আমরা এক্স রেতে ডায়াগনোজ করে দিতে পারি, অথবা কোনো পার্স ফ্র্যাকচার এগুলো আছে কি না, যেটা আমার পরের দিকে গিয়ে কিন্তু আরও অ্যাগ্রাভেট করে, মানে লিস্থেসিসটা গ্রেড 1 থেকে গ্রেড 2 বা গ্রেড 3 হয়ে গেলে আমার স্পাইনাল কর্ডের ওপর মানে টান এবং চাপটা কিন্তু বেশি পড়বে। তো এক্স রেটা একটা ইমিডিয়েট এক্স রে করা উচিত। তার সঙ্গেও এক্স রে থেকে আমরা মানে লস অফ কার্ভেচার এগুলো দেখলেও আমরা কিন্তু লাম্বার স্পন্ডলাইসিস ডায়াগনোজ করা ইজি হয়ে যায়। তো সেগুলো একটা এক্স রে করা উচিত। এক্স রেটা সব জায়গায় অ্যাভেলেবেল, মানে খুবই চিপ অ্যান্ড অ্যাফোর্ডেবল একটা জিনিস। তো এক্স রেটা করা, এবং আমার মনে হয় ওনার কিছু নিষেধ যেগুলো আছে, যেগুলো সামনে ঝুঁকে কোনো কাজ করা যাবে না, ভারী জিনিস তোলা একদমই বারণ, এবং কিছু ওষুধের তো অবশ্যই দরকার আছে, সেগুলো একজন অর্থোপেডিশিয়ানকে দেখিয়ে ওষুধগুলোকে স্টার্ট করা উচিত। যদি সম্ভব হয় কোমরে একটা এলএস বেল্ট, লাম্বোস্যাক্রাল বেল্ট পরা, এবং যদি উনি কী অকুপেশনে আছে আমি আমার কাছে ক্লিয়ার না, তো সেটা যদি ইনভলভ করে যে সামনে ঝুঁকে বা অনেকক্ষণ দাঁড়িয়ে প্রলং স্ট্যান্ডিংয়ে কোনো কাজ করতে হয়, সেগুলো অ্যাভয়েড করা আমার মনে হয় ওনার পক্ষে ভালো। আচ্ছা, আপনি নিশ্চয়ই শুনেছেন যা কিছু পরামর্শ দিলেন ডক্টর, অবশ্যই মেনে চলুন, এবং ইমিডিয়েট একটা সঠিক ট্রিটমেন্ট আপনার কিন্তু প্রয়োজন। পরের ফোনে কে রয়েছেন? হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? বাউলিয়া থেকে পার্থনাথ বলছি। বলুন, কত বয়স আপনার? আমার বয়স 65 বছর। 65 বছর। কি সমস্যা? সমস্যা কোমরে ব্যথা, আর হাঁটু দুটো ব্যথা আছে, পেশিগুলো খালি ব্যথা। আচ্ছা, পেশি দুটো খুব ব্যথা হয়ে আছে, হাত তুললে লাগছে। হাঁটতে গেলে লাগছে? হাত তুললে এরকম উপর দিকে হাতটা তুললে পেশিগুলো লাগে। আচ্ছা, হাত তুলে লাগছে। হ্যাঁ, আর এই ডান পায়ে শিরাটা টান ধরছে। ডান পায়ের শিরাতে টান ধরছে। হ্যাঁ,
আচ্ছা, আপনার কি সুগার, প্রেশার, থাইরয়েড কিছু আছে? হ্যাঁ, সুগার আছে, হাই প্রেশারও আছে, থাইরয়েড নেই। ওষুধ খাচ্ছি সুগারের আর প্রেশারের। সুগার যেহেতু আছে আমার, ওই যে ওনার যে বলছে যে হাত তুললে ব্যথা হচ্ছে, তো আমার শুনে মনে হচ্ছে যে ফ্রোজেন শোল্ডার মতো লাগছে, কারণ সুগার পেশেন্টদের হাত বাইল্যাটারাল ফ্রোজেন শোল্ডার হওয়ার চান্স মোর কমন। আর এছাড়াও ওনার একটা কোমরে ব্যথা, তো হাঁটুতে ব্যথা তো আছে, এবং শিরা মানে পায়ের দিকে একটা লাম্বার স্পন্ডিলাইসিস রেডিয়েটিং টু দ্য লোয়ার লিম্বস, এটা একটা তো আছেই। তার সাথে সাথে হয়তো ওনার হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিসও থাকতে পারে, বিকজ 65 বছর বয়সে অস্টিওআর্থ্রাইটিস হওয়ার চান্স বেড়ে যায়। তো আপাতত এখন ওনার কিছু এক্সরেজ করা এবং কিছু মানে ওনার সুগারটা কন্ট্রোলে আছে কিনা, কারণ আমার সুগার কন্ট্রোলে না থাকলে কিন্তু আমার ফ্রোজেন শোল্ডার কন্ট্রোল হবে না, বিকজ মানে সুগারের জন্য যেহেতু ফ্রোজেন শোল্ডার হচ্ছে, তো সুগারটা কন্ট্রোল আমাকে আগে করতে হবে। তো এবং কিছু আমাকে কোমরে বেল্ট, যেগুলো আগের পেশেন্টের জন্য বললাম, তো সিমিলার কিছু অ্যাডভাইস, যে কোমরে একটা বেল্ট ব্যবহার করা এবং হাঁটুতে একটা নিক্যাপ ব্যবহার করা, এইগুলো মিনিমাম কিছু জিনিস, এবং বারবার করে গরম শেক বা ঠান্ডা শেক এগুলো অ্যাটলিস্ট করাই যেতে পারে। হাঁটুর ক্ষয় কতটা হয়েছে সেটা জানার জন্য আমাদের মানে এক্স রে করার দরকার। সেটা হাঁটুর ক্ষয় যদি খুব বেশি হাঁটুর ক্ষয় হয়ে থাকে, যার জন্য তাহলে হয়তো পরের দিকে কি রিপ্লেসমেন্টও করতে হতে পারে। আর যদি কম হয়ে থাকে তাহলে মুখে ওষুধ দিয়ে, ওরাল মেডিকেশন ইত্যাদি এগুলো দিয়েও অনেকটা এখনকার মতো চলা যেতে পারে। আচ্ছা, সুতরাং সমস্যা অনেক, সমাধানও রয়েছে। একটা প্রপার সঠিক একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে যা কিছু সাজেশন পাচ্ছেন সেগুলো মেনে চলাটা বিশেষ প্রয়োজন। আর এখানে আমার মনে হয় দরকার একটা প্রপার গাইডলাইনের, প্রপার ডক্টরের। অনেকেই রয়েছেন বর্তমানে, সবার প্রতি সম্মান রেখেই বলছি, অনেক রকম গাইডলাইন দিয়ে থাকেন, কিন্তু সাধারণত দেখা উচিত যে আপনি কোথায় গেলে ভালো থাকছেন, কোথায় গেলে সুস্থ হচ্ছেন, আপনার সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারছেন। এইটা কিন্তু আপনাকেই চিনে নিতে হবে, বুঝে নিতে হবে, কারণ আমরা সবাই চাই সুস্থ থাকতে। ডক্টর, একটা বিষয়ে কিন্তু বলতেই হয় যে বর্তমান সময়ে এটাও একটা খুব কমন ব্যাপার, নানা রকম ইউটিউবে ভিডিও বলুন বা ইন্টারনেটের দৌলতে মানুষ বেশ কিছু গাইডলাইন ফলো করতে শুরু করেন। লোয়ার ব্যাক পেইন হচ্ছে, নানা রকম এক্সারসাইজ করতে শুরু করলেন, কিন্তু যতটুকু জানা আছে মানে কিছু এক্সারসাইজ বাড়িয়ে দেয় সমস্যাগুলোকে, লো ব্যাক পেইনকে, আবার কিছু এক্সারসাইজে হয়তো সত্যিই ভালো হয়। তো যাদের অলরেডি এরকম লো ব্যাক পেইন রয়েছে একটা লম্বা সময় ধরে, ঠিক কোন কোন এক্সারসাইজগুলো করা উচিত আর কোন কোন এক্সারসাইজগুলো অ্যাভয়েড করা উচিত? একদম, আমার মনে হয় ফেসবুক বা ইনস্টাগ্রাম দেখে যেখানে প্রফেশনালসরা অ্যাডভাইস করছে কেউ না, মানে কেউ মানে পিপল হু আর অ্যাডভাইজিং ইউ অন দোজ সোশ্যাল মিডিয়া, দে আর নট প্রফেশনালস, তাহলে তাদের অ্যাডভাইস মেনে না মানে এক্সারসাইজগুলো করাই উচিত। কিছু কিছু এক্সারসাইজ যেরকম ক্যাট ক্যামেল এক্সারসাইজ, ওগুলো করা যায়, কিন্তু এবং আমি যেগুলো বললাম যে স্ট্রেট লেগ রেজিং অথবা হাঁটু বুকে ঠেকানো, এই এক্সারসাইজগুলো ঠিক আছে করলাম, কিন্তু বেশি অত্যাধিক মানে যদি স্ট্রেচিং এক্সারসাইজ বা আনরেগুলেটেড স্ট্রেচিং করা হয় তাহলে কিন্তু আমাদের হিতে বিপরীত হতে পারে, আমাদের কিন্তু স্লিপ ডিস্ক আরও বেড়ে যেতে পারে। মানে আমার যেদিকে আমার স্লিপ ডিস্ক আছে তার উল্টো দিক, মানে সেই দিকে যদি আমি বেশি বেশি করে ফরওয়ার্ড বেন্ডিং এক্সারসাইজগুলো করতে থাকি তাহলে কিন্তু আমাদের স্লিপ ডিস্ক আরও অ্যাগ্রাভেট করতে পারে এবং আমার নার্ভ রুট কম্প্রেশন এগুলো কিন্তু বেড়ে যেতে পারে। তো প্রথমেই আমার পেশেন্টরা যখনই আসে আমার কাছে একটা অ্যাকিউট পেন নিয়ে, যেখানে একটা অ্যাকিউট সিমটম প্রচণ্ড পেন হচ্ছে, তা আমি তখনই আগেই বারণ করে দিই যে কোনো রকম এক্সারসাইজ যেন এখন করা না হয়। আগে আমার মেডিকেশনগুলো খেয়ে যাতে ব্যথাটা আগে কমুক, ইনফ্লামেশন এগুলো আগে কিছুটা প্রশমিত হোক, তারপরে আমি আস্তে আস্তে রিহ্যাবিলিটেট করা বা ফিজিওথেরাপি করা সেগুলো পরের দিকে গিয়ে আমি সবসময় অ্যাডভাইস করি। আগে কিন্তু আমি কখনো এক্সারসাইজ বলি না, কারণ এক্সারসাইজ
এক্সারসাইজের জন্য অনেক সময় ব্যথা বেড়ে যায় এবং পেশেন্ট কমপ্লেন করে যে এক্সারসাইজ করতে গিয়ে আরও ব্যথা বেড়ে গেছে। তো আনরেগুলেটেড এক্সারসাইজ কখনোই করা উচিত না। সবসময় একজন ফিজিওথেরাপিস্ট যদি সঙ্গে থাকে, তার অ্যাডভাইসে সে যে এক্সারসাইজগুলো দেখিয়ে দিচ্ছে সেগুলো করা, অথবা ডাক্তারের পরামর্শ নিয়ে এক্সারসাইজগুলো করা খুবই দরকার। ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু অনেক এক্সারসাইজই থাকে যেগুলো মানে করা উচিত না। একদম একটা প্রপার গাইডলাইন মেনে যদি মানুষ এক্সারসাইজ করেন তাহলেই সুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সুতরাং কোনো রকম রিলস বা কোনো রকম ভিডিওস ফলোস নয়, তার আগে একজন প্রপার অর্থোপেডিক যারা ডক্টর রয়েছেন, যারা এই বিষয়ে বিশেষজ্ঞ রয়েছেন, তাদের গাইডলাইন ফলো করা দরকার। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি দোলতলা থেকে বলছি। কি নাম আপনার? বয়স কত? মনা ভদ্র। বয়স? মনা ভদ্র। আপনার বয়স কত? আমার বয়স 52 বছর। আচ্ছা, কি সমস্যা হচ্ছে বলুন। আমার সমস্যাটা হচ্ছে শিরদাঁড়া দিয়ে পিছনটা খুব ব্যথা। আচ্ছা, আর পা দুটো অবশ হয়ে যাচ্ছে। শিরা খিস ধরে, রাত্রিবেলায় আমি ঘুমাতেই পারি না, আমার ঘুমটা আমার নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, প্রচন্ড পেছন দিকে, সামনে কোনো প্রবলেম নেই, আমার পেছনে আমার যত সমস্যা। না, শীতটা মানে পায়ে রাত্রেবেলা কি হয়? রাত্রেবেলা কি আপনার পায়ের এত খিস ধরে পাটা টান করতে পারি না, ওই কারণে আমার ঘুমটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, একটা হয় যে এমনি আমাদের লাম্বার স্পন্ডিলাইসিসের জন্য একটা রেডিয়েটিং পেন যেটা লোয়ার লিমসে হতে পারে, সেইটা আলাদা। আরেকটা হয় যে নাইট ক্র্যাম্প, যেটা মানে নাইট ক্র্যাম্প কিন্তু অনেক মহিলাদেরই হয়, যেটা যার জন্য আমাদের কাফ মাসেল মানে সাডেন ক্র্যাম্প হয় এবং আমাদের পা বেঁকে যায় অ্যাঙ্কেল থেকে বা যেখান থেকেই হোক। তো সেইগুলো কিন্তু এটা আপনার শুনে যেটা বলছেন যে ঘুম ভেঙে যাচ্ছে, এবং সেটা কিন্তু আমার মোর অফ নাইট ক্র্যাম্পের মতো লাগছে, যেটা আপনার ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি বা এল কার্নিটিনের ডেফিসিয়েন্সির জন্য হয়ে থাকে, এবং ডিহাইড্রেশনের জন্য অনেক সময় হয় ফিমেলসদের। তো আমি বলবো যে ঘুমাতে যাওয়ার আগে একটা কোনো ম্যাগনেসিয়াম সাপ্লিমেন্ট, ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট, তার সাথে এল কার্নিটিন এরকম কোনো একটা সাপ্লিমেন্ট যদি আপনি নিতে পারেন বা ট্যাবলেট এটা যদি নিতে পারেন, তার সাথে সাথে একটু যদি জল বেশি করে খাওয়া যায়। জল আমাদের হাইড্রেশনের মানে জল কমের জন্য কিন্তু আমাদের মাসেলে ক্র্যাম্প হয়, আয়রনসের ইমব্যালেন্স হয়, মানে নুন চিনির জল এটা বেশি ভালো করে করে খাওয়া, কারণ আমাদের মাসেলের মধ্যে কিন্তু একটা খুব সাটল ব্যালেন্স অফ মিনারেলস অ্যান্ড আয়রনস মেনটেন করা হয়। তো সেইগুলো যদি ডিস্টার্বড হয় তখন কিন্তু আমাদের রাতের বেলায় ক্র্যাম্পিং মানে গুলো হয়। বিশেষ করে যারা যে মহিলারা খুব রোদে মানে খুব হেক্টিক কাজ করে, তাদের প্রচুর ঘাম হয় এবং তার সাথে সাথে ঘামের সাথে সাথে আমাদের প্রচুর মিনারেলস বেরিয়ে যায়। মানে সমস্যা কিন্তু অনেক, একটা প্রপার গাইডলাইন মেনটেন করা, ফলো করা আগে প্রয়োজন। আজকের মতো এই পর্যন্তই। অনেক কিছু জানার অবশ্যই আছে, আমরা এই অনুষ্ঠান নিয়ে নিশ্চয়ই আবার পরে কখনো ফিরে আসব। আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে। নমস্কার। কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের? এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে।